আমার অভ্যাস একটা লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়া, শহর থেকে বাইরে কোথাও বেড়াতে। লোক আমায় বলতো ভবঘুরে। পুজোর ছুটির এখনও কয়েকটা দিন হাতে আছে, তাই ভাবছি কোথাও বেড়াতে যাব। কিরে সমু, তোর বাবা বলছিল তুই মধুপুর না কোথায় বেড়াতে যাবি? কি সব পুরনো জমিদার বাড়ি টাড়ি দেখতে যাবি বলছিল। তা বলি কি বাবা, তোকে এখনই যেতে হবে? সামনে তো কালী পুজো, পুজোটা দেখ না বাবা বাড়িতে। আমি মধুপুরে যাব বলে সব ঠিক করে রেখেছি, তুমি বাধা দিলেই কিছু একটা গন্ডগোল বাঁধে। বেড়াতে যাওয়া ছাড়া তুমি যা বলবে সব শুনবো মা, তুমি দয়া করে আর ও কথা তুলো না। ঠিক আছে, তবে আর কি বলবো বল, বললেও তো তুই শুনবি না আমার কথা। যা ভালো বুঝিস কর, তবে সাবধানে যাস বাবা, দিনকাল তো ভালো নয়। আহা, তুমি রাগ করছো কেন মা? আমি কালী পুজোর আগেই চলে আসবো, তোমায় কথা দিলাম। অগত্যা মা চুপ করে গেলেন। আমিও তোড়জোড় করতে লাগলাম। অফিসের এক মারোয়াড়ি ভদ্রলোক মধুপুরে সম্প্রতি বিরাট এক বাড়ি কিনেছেন, সেখানেই যাব ঠিক আছে। ভদ্রলোকের বাড়িতে মালি চাকর বাকর থাকে, তাই কোনো অসুবিধা হবে না। খুব নির্জন জায়গা, আশেপাশের প্রাকৃতিক দৃশ্যও ভারী মনোরম। সঙ্গে মোটঘাট বিশেষ কিছুই নিলাম না, শুধু একটা সুটকেস, বিছানা আর কিছু বই নিয়েই বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। শহরের কোলাহল ছাড়িয়ে ট্রেনটা চলছে। মাঠঘাট বনবাদার পেরিয়ে যেতে বেশ লাগছিল। সন্ধ্যের আগেই গন্তব্যস্থলে পৌঁছালাম। একটা রিক্সা করে দিব্যি ফুরফুরে হাওয়া খেতে খেতে প্রকাণ্ড বাড়িটার গেটের সামনে এসে নামলাম। বাড়িটার নাম বিশ্রাম। এমনিতে দেখতে চমৎকার, 3-4 বিঘের উপর জায়গা। সামনেই বাগান আছে বটে, কিন্তু গাছগাছড়ায় কেমন যেন ঝুপড়ি হয়ে গেছে। আমি যেতেই সবাই ছুটে এসে টাঙা থেকে জিনিসপত্র নামিয়ে নিলে। সামান্য একটু গুছিয়ে গাছিয়ে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলাম। চা পান করতে করতে প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলাম। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, গাছে গাছে অন্ধকার নেমে আসছে। স্বর্গীয় জমিদারের গাছের শখ ছিল। এই ধরনের গৃহসংলগ্ন বাগানে এত রকমারি ফল ফুলের গাছ খুব কমই চোখে পড়ে। আমি নিজেও গাছ ও ফুল দারুণ ভালোবাসি, তাই মনে হচ্ছিল এখনই সব ঘুরে ফিরে একবার দেখে আসি। কিন্তু অন্ধকারে ভালো করে তো সব দেখা যাবে না, তাই ঠিক করলাম কাল সকালেই ঘুম থেকে উঠে দেখব সব। চাকর এসে বললে, বাবু, আপনার বিছানাপত্র ও বাড়িতে নিয়ে যাচ্ছি, খাবার তৈরি। আমি বললাম, ও বাড়ি আবার কোনটা? সে বললে, আজ্ঞে, এ বাড়ি তো চাবি দেওয়া পড়ে থাকে। ওই যে বাগানের ওপাশে ছোট বাড়িটা দেখছেন, ওইটা। ওপরে 2খানা ঘর, বাথরুম সব আছে। কেউ এলে ওখানেই থাকেন। আমরা সব নিচের তলায় থাকি। এত বড় বাড়িতে কি একা শোয়া যায়? আমি বললাম, না না, আমি এই বাড়িতেই থাকবো। এমন সুন্দর খোলামেলা জায়গা, ফুলের গন্ধে ভরপুর। আমার খাবার এখানে এনে দাও, আর 1 কুজো জল, ব্যাস, আর কিছুই লাগবে না। হরি একটু অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে, বেশ বাবু, যা বলবেন। তাহলে শোবার ঘরটা একটু ঝাঁটপাট দিয়ে ঝেড়ে বিছানা করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই করো। তারপর হরি চলে গেল। আমিও কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়লাম। রাত 10টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। নির্জন নিস্তব্ধ জায়গা। সন্ধ্যেতেই মনে হয় যেন কত গভীর রাত হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তার কুকুরগুলোর ডাক আর একটানা ঝিঝি পোকার শব্দ ছাড়া অন্য কিছুই কানে যাচ্ছে না। বেশ অঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে মনে হলো আমার মাথার কাছে কে যেন দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম, এত রাতে কে? নিশ্চয়ই চোর। ধর্মড়িয়ে উঠে বসে, কে কে বলে চেঁচিয়ে উঠলাম। দেখলাম কে একজন বারান্দায়, স্পষ্ট স্বরও যেন কানে এলো। সে বলল, কি মুশকিল, ভয় পাচ্ছেন কেন? ভাবলাম বোধহয় বাড়িরই কেউ হবে। বললাম, মুশকিলই তো, রাত দুপুরে এখানে কি দরকার তোমার? দরকার একটু ছিল, আপনি এত গাছ ফুল ভালোবাসেন তাই। আমি রেগে বললাম, ইয়ার্কি দেবার আর জায়গা পাওনি? রাত দুপুরে এসেছো সেই কথা বলতে?
এদিকে সামনে এসো শিগগির। এ কথা বলতেই আর কারো কোনো সাড়া শব্দ পেলাম না। কি হলো, শুনতে পাচ্ছ না? সামনে এসো শিগগির। ব্যাপারটা সন্দেহজনক হওয়ায় আমি তাড়াতাড়ি বারান্দার দিকে এগিয়ে গেলাম। ও মা, আমি বারান্দার দিকে এগিয়ে গিয়ে দেখি কোথাও কেউ নেই। সেখানে হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছে। আমি মনে ভাবলাম এই নির্ঘাত স্বপ্ন। তবুও একবার চারিদিকে ভালো করে দেখে নিলাম। না, সব বন্ধ। কোথা দিয়ে কে আসবে? এমন সময় এক রাশ শীতল বাতাস শরীরের মধ্যে ঠান্ডার স্রোত বইয়ে দিল। সাথে সাথেই বাগানের ফুলের সুমিষ্ট গন্ধে যেন বারান্দাটা ভরে গেল। অন্ধকারের ঝাপসা আলোয় বাইরের গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন প্রকাণ্ড সব দৈত্যরা দাঁড়িয়ে আছে। তবুও মনে যেন একটা খটকা লাগছে। আমি বারান্দায় স্পষ্ট যেন কাউকে দেখলাম, তাছাড়া কথাও তো বললাম। তাহলে মানুষটা গেল কোথায়? যাই হোক, আমি আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। সকালে উঠেই প্রথমে বাগানে গিয়ে গাছপালা ফুল দেখতে লাগলাম। সত্যি অপূর্ব। এমন দেশি বিলেতি ফুলের সমাবেশ সচরাচর বড় একটা দেখা যায় না। কিন্তু অযত্ন অবহেলায় আর আগাছায় সব যেন মুষড়ে পড়েছে। কতকগুলো ফুল গাছ তো ছোপ আর কাঁটা বনে চাপাই পড়ে গেছে। ভারী দুঃখ হলো দেখে। আহা, একজন কত যত্নে এমন বাগানটি তৈরি করেছিলেন, আর আজ সেই বাগানটির কি অবস্থা। পাঁচিলের গায়েও কত নাম না জানা লতানো গাছ। সারা সকালটা ঘুরে ঘুরে সব দেখতে দেখতে বেশ কড়া রোদ উঠে পড়ল। ঘরে চলে এলাম। চায়ের সঙ্গে কিছু খাবার খেয়ে চারিপাশটা আরও ঘুরে দেখলাম। সত্যি, আগে যার বাড়ি ছিল সেই মৃত জমিদারের শখ ছিল বটে। যাকে বলে সত্যিকারের শৌখিন লোক, তাই ছিলেন তিনি। আসবাবপত্র, ছবি ও ছবির ফ্রেম থেকে সব কিছুর মধ্যেই শিল্পী মনের পরিচয় রয়েছে। শুনেছি জমিদারের নাকি কেউ ছিল না, আত্মীয়রাই বাড়িটা বেচে দিয়েছে। না জানি জমিদার বেঁচে থাকতে কী শোভাই না ছিল বাগানটার। পরদিন রাত্রে আবার যথারীতি খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে হ্যারিকেনের আলোতে একটা ম্যাগাজিন নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ গতদিনের মতো মাথার কাছে সেদিনও কে যেন এসে দাঁড়ালো। আমি কিছু জিজ্ঞেস করবার আগেই তিনি বলে উঠলেন, ভয় পাবেন না, আমার কথাটা শুনুন। আপনার কোনো ভয় নেই। এ বাড়ি একদিন আমারই ছিল। আমি কিং কর্তব্য বিমূঢ়। কি জিজ্ঞাসা করব কিছুই ভাবতে পারছিলাম না। চোখের সামনে দেখছি একজন ভদ্রলোক দাঁড়িয়ে। এরই বাড়ি ছিল বলছেন? তবে তবে কি? ভদ্রলোক বলে যেতে লাগলেন, দেখছেন মশাই, বাড়িটার কি দশা। বাগানটার মায়ায় আমি এখনও এখান থেকে যেতে পারছি না। বিশেষ করে একটা খুব দামি ও দুষ্প্রাপ্য ফুলের গাছ আছে এখানে। সেটা আমি অনেক টাকা খরচ করে অনেক কষ্টে জাপান থেকে আনিয়েছিলাম। সেই ফুলের গাছটা গেটে ঢুকতেই ডান দিকে ঝোপটার ভেতরে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন তাতে একটা ফুলও ফুটেছে। রঙটা স্কাই ব্লু, মানে আকাশি রঙের। বুঝলেন না? বুঝবো আচ্ছাই, ভেতরে গলা অবধি শুকিয়ে তখন কাঠ হয়ে গেছে। বেঁচে আছি কি মরে গেছি তাও বুঝতে পারছি না। ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইলাম। জমিদার ভদ্রলোক বলে যেতে লাগলেন, হ্যাঁ মশাই, এই কাজটা আপনাকে করতেই হবে। আপনি তো আমারই মতো গাছপালা প্রেমিক, এর কদর আপনি বুঝবেন। ওই ফুলের গাছটা আপনি যখন যাবেন সঙ্গে নিয়ে গিয়ে আপনার বাগানে পুঁতে দেবেন। একটু যত্ন করলে গাছটা নিশ্চয়ই বাঁচবে। আপনি নিয়ে গেলে আমি মনে ভারী শান্তি পাবো। কি যাতা বলছেন? আপনি জমিদার মানে? আপনি তো জলজ্যান্ত মানুষ, আর জমিদার তো সেই কবেই মারা গেছেন। আরে কি মুশকিল, আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখুন তো এইবার বিশ্বাস হয় কি না। তারপর দেখলাম ধীরে ধীরে মানুষের চেহারাটা পাল্টে একটা নরকঙ্কালে পরিণত হলো। এই দৃশ্য দেখে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কি হলো, এবার বিশ্বাস হয়েছে তো? আর আমার গাছটা, সেটা নিয়ে যাবেন তো নাকি? আমার আর কথা বলার সামর্থ্য নেই। সারা শরীর থরথর করে কাঁপছে। ধীরে ধীরে সব যেন অন্ধকার হয়ে গেল। সে সময় আমি হ্যাঁ বলেছিলাম কি না বলেছিলাম সে কথা কিছুই আমার মনে ছিল না। কিন্তু সকালে উঠে দেখি
আমার গাছের কথা স্পষ্ট মনে আছে। আর আমি খাটের নিচে উপুর হয়ে পড়ে আছি। কাউকে কিছু না বলে সোজা চলে গেলাম গেটের কাছে। লোকটা তো মরে ভূত হয়ে গেছে, কিন্তু গাছটাকে বাঁচাবার জন্য তার এই চেষ্টা সত্যি কিনা দেখা যাক। ও মা, সত্যিই তো ঝোপের মধ্যে সুন্দর নীল রঙের মস্ত একটা ফুল যেন জ্বলছে। সত্যিই অপূর্ব, এমন ফুল আমি জীবনে কখনো দেখিনি। মালিকে ডেকে বললাম, এই গাছটা ফুল সমেত তুলে দাও, তোমার বাবুকে কি আমি বলবো ক্ষণ। মালি অবাক হয়ে ফুলটা দেখে বললেন, সত্যি বাবু, এমন চমৎকার ফুল কই একদিন তো চোখে পড়েনি। আমি বললাম, চোখে আর কেমন করে পড়বে? যাই হোক, গাছপালাগুলো একটু দেখো, বুঝলে? যে আজ্ঞে বাবু। ফুল গাছটা নিয়ে কিন্তু সেই দিনই বিকেলের ট্রেনে বাড়ি ফিরে এলাম। পরে শুনেছিলাম আমার দেখা মৃত জমিদার হুবহু ওই রকমই দেখতে ছিলেন, যাকে আমি রাতের অন্ধকারে দেখেছিলাম। কিছুদিন পরে আবার অনেক যত্নে আমার বাগানে আবার গাছটাকে ফুলে ফুলে ভরিয়ে তুললাম। এরপর যখনই আমি আকাশি রঙের ওই ফুলগুলোর দিকে তাকাতাম, আমার মনে পড়তো সেই প্রকৃতিপ্রেমিক জমিদার ভদ্রলোকের কথা। ঈশ্বর ওনার আত্মার শান্তি দিন।